স্বাগত। আপনারা দেখছেন নিউজরুম সংলাপ। আপনাদের সঙ্গে আছি আমি ফখরুল ইসলাম। প্রথমেই জানাবো গত ২৪ ঘন্টায় দেশ ও দেশের বাইরে ঘটে যাওয়া খবরাখবরের শিরোনাম। দেশ জুড়ে কমছে নদ নদীর পানি, উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতির। আগস্টেই করোনার ভ্যাকসিন বাজারে আনার ঘোষণা দিল রাশিয়া। দেশজুড়ে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত শনাক্ত ২,৬১১ জন, মোট আক্রান্ত ছাড়িয়েছে ২,৫৫,০০০, মোট মৃত্যু সংখ্যা ৩,৩৬৫ জন। সারা বিশ্বে করোনায় মোট আক্রান্ত ১,৯৬,০০,০০০, মৃত্যু ছাড়িয়েছে ৭,২৬,০০০। এসব খবরাখবর নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে অতিথিরা যুক্ত হয়েছেন। শুরুতে তাদের সঙ্গে পরিচয় করে দিতে চাই। আমাদের সঙ্গে যুক্ত আছেন অধ্যাপক ডক্টর এএসএম মাকসুদ কামাল, উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাদের সঙ্গে যুক্ত আছেন রেজওয়ানুল হক রাজা, বার্তা প্রধান, মাছরাঙা টেলিভিশন। এবং আমাদের সঙ্গে যুক্ত আছেন ডক্টর আব্দুল আজিজ, মহাসচিব, স্বাধীনতা চিকিৎসক পরিষদ। আরও যুক্ত আছেন রংপুর থেকে মাহবুব রহমান, সম্পাদক, আমাদের প্রতিদিন। আপনাদের চারজনকেই স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা থাকবেন আমাদের সঙ্গে পুরো আলোচনায়। আমরা খবরাখবরের শিরোনাম, বেশ কয়েকটি শিরোনাম আমরা জানিয়ে দিতে চাই। এখন পর্যন্ত যেসব খবরাখবরগুলো উঠে এসেছে, সরকারি চাকরিতে ফাঁকা পদ আরও বেড়েছে, দুর্ঘটনায় সড়কে ঝরল ২৪ ঘন্টায় ১৩ প্রাণ, রেমিটেন্স রেকর্ডের পর ধসের শঙ্কা, প্রায় সব নদীর পানি কমছে, উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতির। বন্যা পরিস্থিতি আসলে গত এক মাসের বেশি সময় ধরে বাংলাদেশে ঝেঁকে বসেছে। নদ নদীর পানি আজকে একটু বেশ ভালো খবর এটি। রেমিটেন্সের গত ২ মাস ধরে আসলে আমাদের দেশে রেমিটেন্সের যে রেকর্ড আয় হচ্ছিল সেটি ধসের শঙ্কা করছেন বিশেষজ্ঞরা। আমরা আলোচনায় চলে যেতে চাই। অধ্যাপক ডক্টর এএসএম মাকসুদ কামাল, আপনাকে দিয়ে যদি শুরু করি। আজকে পালিত হলো বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী। বাংলার ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান যেমন অনন্য, ঠিক সে অবদানের অনুপ্রেরণাও কিন্তু ছিলেন মহিষী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব। আপনার মন্তব্য দিয়ে শুরু করতে চাই, সংক্ষেপে যদি বলেন। ধন্যবাদ। আপনার যে উপস্থাপনা, তার মধ্যে দিয়ে এই মহিষী নারীর যে কর্মময় জীবন এবং এই মহিষী নারী যেভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ সৃষ্টি করার জন্য সাহস, শক্তি জুগিয়েছেন, সেটা আপনার বক্তব্যের মধ্যে দিয়ে ফুটে উঠেছে। আমি ২-৪টি উদাহরণ দিয়ে আমি বলবো, এবং সেগুলোর কিছু কিছু বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীতে বঙ্গবন্ধু নিয়ে এসেছিলেন। সেখানে বঙ্গবন্ধু অসমাপ্ত আত্মজীবনীতে তিনি বলেছেন যে শেখ ফজিলাতুন্নেসা মুজিবের মতো সাহসী নারী তিনি আর দেখেননি। বঙ্গবন্ধু নিজেই বলছেন, এবং তিনি বলছেন যে বঙ্গবন্ধুকে শক্তি, সাহস এবং পরামর্শ দিয়ে তিনি তার রাজনৈতিক জীবনকে সমৃদ্ধ করেছেন। এবং কনক্লুশন হলো এরকম যে আমার জীবনের সবচেয়ে বড় দুটি অবলম্বন হলো, একটি হলো আমার আত্মবিশ্বাস, অন্যটি হলো আমার স্ত্রী রেণু। এটি হলো বঙ্গবন্ধুর নিজের বক্তব্য। এবার যদি আপনি আমাদের ৬০-এর দশককে তো আমরা বাংলাদেশের ইতিহাসে রেনেসাঁ হিসেবে আমরা দেখি। ৬০-এর দশকের যদি ৬৯-এর গণ অভ্যুত্থানকালে সময়ে যখন বঙ্গবন্ধুকে বলা হয়েছিল যে প্যানেলে মুক্তি নিয়ে আইয়ুব খানের সাথে আলোচনায় অংশগ্রহণ করার জন্য, আওয়ামী লীগ নেতৃত্বের মধ্যে অনেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বলেছিল যে সেই আলোচনায় অংশগ্রহণ করতে। কিন্তু এই মহিষী নারী সেদিন বলেছিল প্যানেলে মুক্তি নয়, যদি মুক্তি নিতেই হয় তাহলে শেখ মুজিবকে নির্দোষ আগে বলতে হবে, তারপর শেখ মুজিব আলোচনায় অংশগ্রহণ করবে। এবং শেখ মুজিব সেদিন আলোচনায় বসেন নাই। এবং সেদিন যদি শেখ মুজিব সে আলোচনায় বসতেন কিংবা যেতেন, তাহলে বাংলাদেশের ইতিহাস আজকে যেরকম, আমরা হয়তো অন্যরকম ইতিহাসও আমরা দেখতে পেতাম। অন্য একটি জায়গায় যে শেখ ফজিলাতুন্নেসা মুজিবের, তো আপনি জানেন যে বিয়ে হয়েছে, আপনারা সকলে জানেন যে ৩ বছর বয়সে বিয়ে হয়েছে। তখন ফজিলাতুন্নেসা মুজিবের বাবা ছিল না, ৫ বছর বয়সে মাও মারা যায়, এবং বঙ্গবন্ধুর বাপ মায়ের ওই ৫ বছর পর থেকে ভালোবাসা নিয়ে বেড়ে উঠে শেখ ফজিলাতুন্নেসা মুজিব। ১৫ বছর বয়সে 1946-এ যখন দাঙ্গা বিক্ষুব্ধ হলো আমাদের এই অঞ্চল,
সেই সময় ফজিলতুল হসেন মজিব বঙ্গবন্ধুকে চিঠি লিখছেন এবং বলছেন যে আপনার জন্ম শুধু আমার জন্য নয়, আপনার জন্ম হলো দেশের মানুষের জন্য। আপনার দাঙ্গা বিক্ষুব্ধ এলাকায় যান এবং মানুষকে সহযোগিতা করুন, আমাকে আল্লাহর উপর ছেড়ে দিন। একজন 15 বছরের একজন বিবাহিত মহিলা, একজন বিবাহিত নারী তার স্ত্রীকে সমস্ত ভালোবাসা, সমস্ত কিছু বিসর্জন দিয়ে একজন 15 বছরের নারী এভাবে লিখতে পারে, সেখান থেকে তো পরিষ্কারভাবে বোঝা যায় শেখ ফজিলতুল হসেন মজিব তিনি শুধু বঙ্গবন্ধুর সাথে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন থেকে তিনি অর্জন করেননি। শেখ ফজিলুল হসেন মুজিবের যা কিছু অর্জন, তার অর্জন ইনহারেন্ট, অন্তর্নিহিত অর্জন ছিল। সে অন্তর্নিহিত অর্জন থাকার কারণেই 15 বছর বয়সকে বঙ্গবন্ধুকে বলছেন দাঙ্গা বিক্ষুব্ধ এলাকায় মানুষের কাছে গিয়ে সেখানে মানুষকে সহযোগিতা করার জন্য। আবার স্বাধীনতার অব্যবহিত পূর্বে মুক্তিযুদ্ধের আগে বলছেন প্যারেলে মুক্তি না নিয়ে সেখানে গিয়ে মুক্তি না নেওয়ার জন্য তিনি তার স্বামীকে মুক্তির কাছে পাওয়ার জন্য যে আবেদন, সে আবেদনটি মুখ্য নয়, এদেশের মুক্তি সংগ্রাম ছিল মুখ্য। আবার 7 মার্চের ভাষণের আগে বলছেন তোমাকে অনেকেই অনেক কথা বলবে, তুমি এদেশের মানুষকে জানো, এদেশের মানুষের মনের কথা জানো, সুতরাং এদেশের মানুষের মনের কথাকে অনুভব করে তোমার মনে যা কিছু আছে সেগুলো নির্দ্বিধায় সেখানে বলো। জি। এবং বঙ্গবন্ধু 7 মার্চের জনসভা যাওয়ার আগে 15 মিনিট পর্যন্ত বঙ্গবন্ধুকে একটু রেস্ট নিয়ে স্থিরভাবে যেন সেখানে যেতে পারে সেই অবস্থাটাও শেখ ফজিলুল হসেন মজিব বঙ্গবন্ধুকে করে দিয়েছেন। এ থেকে বোঝা যায় শেখ ফজিলুল হসেন মজিব বঙ্গবন্ধুর জীবনের একজন শুধু বেটার হাফ নয়, তিনি বঙ্গবন্ধুকে খোকা থেকে মজিব, মজিব থেকে বঙ্গবন্ধু, মজিব থেকে জাতির পিতা হওয়ার জন্য যেই রাজনৈতিক দর্শনকে লালন করা দরকার, সেভাবে শেখ ফজিলুল হসেন মজিব বঙ্গবন্ধুকে সে রাজনৈতিক দর্শনের সকল ক্ষেত্রেই বঙ্গবন্ধুকে সহযোগিতা করেছেন এবং সেই জন্য আজকে এই অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি। ধন্যবাদ আপনাকে। আমরা আপনার কাছে আবারও ফিরবো। রেজনুল হক রাজা, আমরা আজকে খবরের তালিকা আরও একটি বিষয় উঠে এসেছে, দেশের রেমিটেন্স আয় গত 2 মাসের যে রেকর্ড বাংলাদেশের, সেটি সামনের দিনে ধসেরও একটা আশঙ্কা করছেন বিশ্লেষকরা। আসলে এক্ষেত্রে আসলে কি বলবেন? ধন্যবাদ। কয়েক মাস আগে অবশ্য রেমিটেন্স রেকর্ড করেছিলাম আমরা, সেটি নিশ্চয়ই আমাদের মনে আছে। সেটি যেমন একটি কিছুটা অস্বাভাবিক ঘটনা ছিল, কিন্তু আবার এখন যেটি বলছেন আপনি সেটিও অস্বাভাবিক। তবে সারা দুনিয়াতে যে অবস্থা এখন চলছে তাতে আমরা সবাই জানি যে বিদেশে আমাদের যারা মূলত যে শ্রমিক শ্রেণী, যারা আমাদের শ্রমিক ভাইয়েরা যে কাজ করেন, তারাই মূলত রেমিটেন্স কিন্তু দেশে পাঠান, কারণ সেই টাকা দিয়ে তাদের ফ্যামিলি এখানে ভরণ পোষণ করতে হয় ইত্যাদি। তো সারা দুনিয়াতে এখন অর্থনীতি একটি বিরাট মন্দার মধ্যে পড়েছে ডিউ টু কোভিড-19। সেই কারণে অনেকে চাকরি হারিয়েছেন, অনেকে বেতন কমে গেছে, অনেকে চাকরি হারানোর ঝুঁকির মধ্যে আছেন। তো অর্থনৈতিক মন্দা যখন সারা বিশ্বে গ্রাস করে, তখন তো ধরেন আমাদের কম বেশি সবারই আয় কমে যায় বা আয় নিশ্চিত যে আয় সেটি ঝুঁকির মধ্যে থাকে। তো সেই কারণে আমার মনে হয় যে এই পরিস্থিতিতে এটাই স্বাভাবিক এবং এরকমই হবার কথা, যদিও আমরা রেমিটেন্সে বহুদিন ধরে ভালো ছিলাম। তো এটা মেনে নিতে হবে। আসলে বিশ্ব পরিস্থিতি যা, আমরা তো বিশ্ব গ্লোবাল ভিলেজের মধ্যে আমরা বসবাস করি, আমাদেরকে তো সেই অবস্থার মধ্যেই থাকতে হবে। যেমন ধরেন লেবাননে যে ঘটনাটা ঘটলো, সেখানে কিন্তু আমাদের 2 শ্রেণীতে সেখানকার বাংলাদেশিরা কাজ করতেন, একটা শ্রেণী ক্লিনার আর একটা হাউস হোল্ডে, বাসা বাড়িতে। তো সেখানে ভালোই ছিলেন তারা, কিন্তু হঠাৎ করে এই ঘটনাটা ঘটার পরে এই যে একটা বিস্ফোরণের ঘটনা ঘটলো, তছনছ হয়ে গেছে সেখানকার ইকোনমি, কারণ পোর্ট এলাকাটি ধ্বংস স্তূপে পরিণত হয়েছে। সেখান থেকে শ্রমিকরা, আমাদের ভাই বোনেরা যারা কাজ করতেন, তারা সবাই এখন দেশে ফেরার জন্য অস্থির হয়ে গেছেন। স্বাভাবিক, ওখানকার তাদের জীবন কোনো না কোনো বেঁচে গেলেও তাদের জীবিকা কিন্তু হুমকির মুখে পড়েছে। সব মিলিয়ে আমার মনে হয় যে রেমিটেন্সের যে ধাক্কাটার কথা আপনি বলছেন, সেটি হবার কথা, সেটি হবে। তবে এটি শেষ কথা নয়, যে কোনো সময় অর্থনীতিও যেমন ঘুরে দাঁড়াতে পারে। যেমন ধরুন আমাদের গার্মেন্টস শিল্প কোভিড-19 এর পরে অনেক অর্ডার ক্যান্সেল হয়েছিল, কিন্তু আবার
এই কিছুদিন গত মাসখানেকের মধ্যে কিন্তু অনেক অর্ডার আমরা আবার ফেরত পেয়েছি। তো কিছুটা অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে, রপ্তানি আয়ও ঘুরে দাঁড়াচ্ছে। সো আমি মনে করি যে এটাই শেষ না রেমিটেন্স নিয়ে, আমরা হয়তো আগামী মাসে হয়তো আরো ভালো পরিস্থিতি দেখতে পাবো। জি, আমরা ফিরবো আবারও আপনার কাছে। ডাক্তার আব্দুল আজিজ, আপনার কাছে আসতে চাই। আমরা জানি যে আপনি একজন চিকিৎসক, সেক্ষেত্রে সারা দেশে লাইসেন্সবিহীন অনেক হাসপাতাল রয়েছে, ক্লিনিক রয়েছে, যেটা লাইসেন্সধারী হাসপাতাল ক্লিনিকের চেয়ে অনেক বেশি অব্যবস্থাপনাও আছে এর মধ্যে আমরা আরেকটি বিষয় দেখলাম, অভিযানের ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর অনুমতির বিষয়টি বেঁধে দেওয়া হলো। তাহলে যে অনুমোদনহীন কিংবা স্বাস্থ্য খাতের যে অব্যবস্থাপনা, সেটি আসলে নিয়ন্ত্রণের উপায় কিভাবে, আসলে আপনার কাছে মানে কি বলবেন এক্ষেত্রে? ধন্যবাদ আপনাকে। দেখুন, এই 23 তারিখের ভিতরে লাইসেন্স নবায়ন করার জন্য যে ঘোষণা দেওয়া হয়েছে, এটা ঠিকই আছে। সরকার অধিদপ্তরের মাধ্যমে সেগুলা তাদের নিয়ন্ত্রণ ব্যবস্থা সেটা করবেই। তবে এটার যে জটিলতা, দীর্ঘদিন যাবৎ আমরা দেখে আসছি যে এই ডিজি অফিসে অধিদপ্তরে এখন থেকে 30 বছর আগে যে ম্যান পাওয়ার ছিল, এখনো কিন্তু একই ম্যান পাওয়ার আছে। কিন্তু আমাদের ক্লিনিকের সংখ্যা, বেসরকারি হাসপাতালের সংখ্যা অনেক বেড়েছে। সেই তুলনায় এই মনিটরিং সিস্টেমটা খুব দুর্বল। মনিটর করার জন্য তাদের লোকবল নেই বললেই চলে, এরকম ভাবে লোকবল সেভাবে পারেনি। এটা একটা দুর্বলতা। পাশাপাশি গত বছর অনলাইনে এই রেজিস্ট্রেশন পদ্ধতি চালু হওয়ার পর অনেকে আছে অ্যাপ্লিকেশন করে রেখেছে, কিন্তু এটা ডিজি অফিসে তাদের এই সময়ের জন্য কিংবা ম্যান পাওয়ারের জন্য সেটা কিন্তু আপডেট করতে পারেনি। তো আমার মনে হয় যেহেতু অ্যাপ্লিকেশন জমা আছে, অনেকেরই এই সময়ের মধ্যে করতে পারবে। আরেকটা যেটা বললেন অভিযানের কথা, অভিযান পারমিশন নিয়ে করতে হবে, এটা খুব সেনসিটিভ একটা ব্যাপার। 1982 যে ক্লিনিক অর্ডিন্যান্স আছে, সেখানে কিন্তু এই অভিযান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার নিয়ম আছে, সেটা করতে পারে। কিন্তু এখন স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে চিঠিটা রেখেছে, সেইটা আমার মনে হয় যে তিনটা অভিযানের পরে স্বাস্থ্য সেক্টরে আতঙ্কিত অনেকে, জনগণও আতঙ্কিত, চিকিৎসকরা আতঙ্কিত, রোগীরাও আতঙ্কিত। এবং যখন যে হাসপাতাল অভিযান চলে, সেখানে ব্যবস্থাপনার এত অবনতি ঘটে যে চিকিৎসকরাও ঠিক মতো চিকিৎসা দিতে পারে না, রোগীরাও অনেকে হাসপাতাল থেকে চলে যায় এবং অনেকে মানে রোগীরা ক্ষতিগ্রস্ত হয়, অনেকে মৃত্যুবরণ করে। সেই প্রেক্ষাপটে আমার মনে হয় এটা একটা সাময়িক ব্যবস্থা। কোভিড-19 এর প্রেক্ষাপটে এটা একটা সাময়িক ব্যবস্থা, যে স্বাভাবিক প্রক্রিয়া যেটা আছে অধিদপ্তরে, সেই প্রক্রিয়া তো তাদের মনিটরিং চলবেই, এবং এটা কিন্তু চলছে আমরা জানি। কিন্তু মনিটরিং আসলে কতটা চলে? আমি বলছি যে আইন শৃঙ্খলা বাহিনী তাদের কোনো ইনফরমেশন বেসিসে যদি কোনো অভিযানে যায়, সেই ক্ষেত্রে অধিদপ্তরের সমন্বয় করে যাবে, এটাই আসলে পদক্ষেপ নিচ্ছে। আমি মনে করি যে এটা এই মুহূর্তে চিকিৎসা ব্যবস্থাপনার ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য। সবকিছুই আমরা অনেক সময় সমালোচনা করি, মন্ত্রণালয়ের সব পদক্ষেপ খারাপ, এটা ঠিক না। এই প্রেক্ষাপটে এটা ঠিকই আছে। আর আমরা অতীতেও দেখেছি যে এই ভ্রাম্যমাণ আদালত কোর্টের মাধ্যমে অনেক সময় নিয়ন্ত্রণ হয়েছে, অনেক ক্ষেত্রে আছে মানে করে নাই, কিংবা এটা নিয়ন্ত্রণের অবস্থাও কিন্তু অতীতে দেখেছি আমরা। সুতরাং আমার মনে হয় যে সরকারের এই সিদ্ধান্তটা এই মুহূর্তে এটা যেটা করা হয়েছে, এটা তার মানে এই না যে যারা দুর্নীতি হাসপাতালে করছে তাদের সুযোগ দেয়, সেটা কিন্তু না। অভিযান যারা করবে তাদেরও সুযোগ আছে, তারপরে ডিজি অফিস, স্বাস্থ্য অধিদপ্তরও তারা মনিটর করার সুযোগ আছে। সেই প্রেক্ষাপট রয়ে গেছে। আইনগতভাবে অভিযান চালাতে পারবে না সেটা কিন্তু না। বিষয়টা হচ্ছে যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা নিশ্চয়ই খারাপ দিকও রয়েছে, কিন্তু যারা মনিটরিং করার দায়িত্বে যারা রয়েছেন অধিদপ্তর কিংবা মন্ত্রণালয়, তারা কতটা করছেন আপনার কাছে কি মনে হয়? ঠিকঠাক মতো করছেন বা হচ্ছে? এখন আমার জানা মতে অধিদপ্তরে অনেকগুলো টিম কাজ করছে, রাতেও অনেকে অফিস আওয়ারে ভিজিট করার কথা, রাতে অনেক টিম অনেক হাসপাতালে ভিজিট করছে। এখন তারা তৎপর। জি, আপনার এখন অপশনগুলো সবই আছে। মন্ত্রণালয়ও যেতে পারে, অধিদপ্তরও যেতে পারে, গোয়েন্দা সংস্থাও কোনো ইনফরমেশন ভিত্তিতে সেই অভিযান, যে বাহিনী অভিযান যাবে, তারা অধিদপ্তরের কর্মকর্তা নিয়েও যেতে পারে। অপশন অনেক আছে। জি, আপনার কাছে ফিরবো আমরা আবারও। আমাদের হাতে আজ প্রকাশিত যে পত্রিকাগুলো এসেছে, সেগুলো একটু শিরোনাম জানিয়ে দিতে চাই ছোট্ট করে। প্রথমে বাংলাদেশ প্রতিদিন,
বাংলাদেশ প্রতিদিন আজ প্রধান শিরোনাম করেছে কক্সবাজার এখনো থমথমে, টেকনাফে প্রদীপ আতঙ্ক। একাধিক বিষয় সামনে রেখে সিনহা হত্যার তদন্ত খতিয়ে দেখা হচ্ছে টেকনাফ পুলিশের কর্মকাণ্ড। এটি ছিল প্রধান শিরোনাম। ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি, এটি আরও একটি শিরোনাম করেছে বাংলাদেশ প্রতিদিন। 3 দিনের মধ্যেই বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন নিয়ে রাশিয়া তাদের যে ভ্যাকসিন সেটি 12ই আগস্ট বাজারে আনার কথা রয়েছে। বঙ্গবন্ধুর খুনিদের ফেরাতে কূটনৈতিক তৎপরতা। এই ছিল বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম। কালের কণ্ঠ, দৈনিক কালের কণ্ঠ আজ শিরোনাম করেছে সরকারের সামনে যত চ্যালেঞ্জ, করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণ, একের পর এক প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, বাজেট বাস্তবায়ন, দেশি বিদেশি বিনিয়োগ পরিবেশ তৈরি করা, বেকার ও নতুন শ্রমশক্তির জন্য কর্মসংস্থানের ব্যবস্থা, বিদেশে শ্রমবাজার সম্প্রসারণ, বেশ কয়েকটি বিষয় রয়েছে। এগুলো সরকারের সামনে প্রধান চ্যালেঞ্জ। মৃত্যু নিশ্চিত করতে গুলি করেন ওসি প্রদীপও। এই ছিল কালের কণ্ঠের প্রধান শিরোনাম। এরপর দ্য ডেইলি সান আজ শিরোনাম করেছে বিজনেস কনফিডেন্স ইমপ্রুভস। এটা ছিল দ্য ডেইলি সানের প্রধান শিরোনাম। আমরা দেখলাম আজ প্রকাশিত পত্রিকাগুলোর শিরোনাম। আমরা একটু আমাদের সঙ্গে রংপুর থেকে যুক্ত রয়েছেন মাহবুব রহমান। আপনার কাছে আসতে চাই। বন্যা পরিস্থিতি আজকে আমরা দেখলাম যে নদ নদীর পানি নামতে শুরু করেছে, কিছুটা উন্নতির পথে। করোনার পর আসলে বন্যায় এখন প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আজকে আসলে কি অবস্থা উত্তরাঞ্চলের পরিস্থিতি, যদি আপনার কাছ থেকে ছোট্ট করে জানতে চাই। বন্যা পরিস্থিতি নিয়ে যেটা খবর বেরিয়েছে বিভিন্ন পত্রিকায়, পানি কিছুটা কমেছে, এটা ঠিক, কিন্তু পানি কমলে বন্যার যে প্রভাব, বন্যার প্রভাবের যে ক্ষয়ক্ষতির বিষয়, সেটি কিন্তু এখন একটু বড় চ্যালেঞ্জের বিষয়। সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয় যে বন্যার কারণে যেসব মানুষ বাড়িঘর হারিয়েছে, যেসব মানুষ ভাঙনের কারণে উদ্বাস্ত হয়েছে, সেই সব মানুষকে পুনর্বাসন করা, সেই সব মানুষকে আরো তাদের বাড়ি ঘরে ঠিকভাবে ফিরিয়ে দেয় এবং তাদের কর্মসংস্থান, তাদের অর্থনৈতিক সচ্ছলতা এবং তাদের খাদ্য যে সংকট, সেই বিষয়টা নিশ্চিত করা, এবং সেই জায়গাটা একটা বড় চ্যালেঞ্জ থেকেই যাচ্ছে। আরেকটি বড় বিষয় যেটি আমি মনে করি আমাদের বড় খাদ্যশস্য যেটি হলো আমন উৎপাদন, সেই আমন উৎপাদনের যে বীজতলা যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই পরিমাণ বীজতলা কিন্তু এখন এই মুহূর্তে তৈরি করা সম্ভব না। তৈরি করা গেলে সেখানে ফলন কম হবে এবং তার সেই কোনো তুলে আবার নতুন করে রোপণ করতে গেলে সেই সময়টা কিন্তু অনেক বিলম্বিত হবে। আর বিলম্বিত হওয়ার কারণে এই কিন্তু অনেকগুলো জমিতে আমন রোপণ করা যাবে না এবং অনেকগুলো জমি অনাবাদি থেকে যাবে। ফলশ্রুতিতে যা হবে যে আমন উৎপাদনের যে লক্ষ্য, সেই লক্ষ্যমাত্রা কিন্তু আমরা কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছতে পারবো না, এটা বাস্তব। সেই জায়গাতে সরকারের কৃষি বিভাগে বড় চ্যালেঞ্জ যে আগামী দিনে আমনের যে ঘাটতিটা দেখা দেবে, আমন ধান উৎপাদনের যে সংকটটা তৈরি হবে, সেই সংকটটা কিভাবে মোকাবিলা করবে। সরকার ইতিমধ্যে খাদ্যশস্য আমদানির জন্য, চাল আমদানির জন্য যদিও অনুমতি দিয়েছে, কিন্তু এই যে করোনা পরিস্থিতির কারণে আজকে বাংলাদেশে যে খাদ্যশস্য উৎপাদনের যে পরিস্থিতি, বেশ করে আমাদের ভারত থেকে আমরা খাদ্যশস্য অনেক ক্ষেত্রে আমদানি করে থাকি। ভারতের যে বন্যা পরিস্থিতি, সেখানে যে করোনা পরিস্থিতি, সেখানে কিন্তু তাদেরও একই অবস্থা। সেই জায়গায় ভারত থেকেও খাদ্যশস্য কতখানি আনা যাবে, আমদানি করা সম্ভব হবে, সেই বিষয়টি একটা চ্যালেঞ্জের বিষয়। সে কারণেই যে বন্যা পরিস্থিতিতে পানি কমলেও যে আমাদের সামনে যে বড় চ্যালেঞ্জ গুলো, সামনে যে বড় সংকট গুলো, সেই সংকট গুলো কিন্তু আমাদের থেকেই যাচ্ছে। সেটি কিভাবে সরকার মোকাবিলা করবেন, কিভাবে সরকার মোকাবিলা করার প্ল্যানিং করবেন এবং বাস্তবায়নে কিভাবে রূপরেখা তৈরি করবেন, তার উপর নির্ভর করবে আমাদের পরবর্তী। জি, আপনার কাছে ফিরবো। নিশ্চয়ই অনেক চ্যালেঞ্জ রয়েছে বন্যা পরিস্থিতি এবং কৃষি উৎপাদনের ক্ষেত্রে অনেক বেশ চ্যালেঞ্জ রয়েছে। সরকার সেগুলো হয়তো মোকাবেলার জন্য নানান পদক্ষেপ নেবেন। অধ্যাপক ডক্টর ASM মাকসুদ কামাল, আপনার কাছে আসতেছি যে করোনার সংক্রমণ আজকে আমরা দেখলাম কিছুটা নিম্ন গতির দিকে। আজকে 2600-র মতো সংক্রমিত হয়েছে। বলা যায় যে কিছুটা উন্নতির দিকে। আসলে আমরা টেস্টের সংখ্যাও কিন্তু সেভাবে এখন পর্যন্ত বাড়াতে পারিনি। গত 1 মাস ধরে কিন্তু একই অবস্থায় রয়েছে। শেষ মুহূর্তে আসলে আপনার কাছে জানতে চাই যে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে বা কোনো কঠোরতা আনার প্রয়োজন আছে কিনা, আপনার কাছে কি মনে হয়? সংক্রমণের যে গতি, সেটি কিন্তু দীর্ঘদিন পর্যন্ত যেটা বলা চলে যে
একটি স্থিতিশীল অবস্থায় আমরা লক্ষ্য করছি। জি 23, 24, 22% এইভাবে আমরা এটা লক্ষ্য করছি। এখন পৃথিবীর অন্যান্য দেশে সংক্রমণের পিকে উঠার পরে দেখা গেছে যে একটা লম্বা সময় পর্যন্ত একটা থ্রেশহোল্ড লেভেল লম্বা সময় পর্যন্ত বিরাজ করে। তা আমার ব্যক্তিগত ধারণা সেটি হলো আমরা লম্বা সময় পর্যন্ত এক পিকের কাছাকাছি আছি এবং এর কিছুদিন পরেই হয়তোবা এই আমাদের যে কোরবানের ঈদ গেল, এইটা যদি না থাকতো এই সময়, অথবা যদি আমরা বেশ সতর্কতা অবলম্বন করতে পারতাম, তাহলে হয়তোবা এখন যে সংক্রমণের রেটটা দেখছি সেটি আরো কমানো যেত। আমার যেটা ধারণা, এখানে আজিজ ভাই আরো ভালো বলতে পারবেন, কিন্তু আমি যেহেতু ফলো করি, পাশাপাশি আমরা বিশ্ববিদ্যালয় পর্যায়েও আমরা নিজেরাই, আমার ডিপার্টমেন্ট হলো ডিজাস্টার সায়েন্স এন্ড ম্যানেজমেন্ট, তো আমরা নিজেরও আমরা এর একটা প্রিডিকশনের কাজ আমরা করে আসছি দীর্ঘদিন পর্যন্ত। তো এইটি এই সময়ে আরো অনেক কমে যাওয়ারই কথা ছিল, বিভিন্ন কারণে জনগণের অসচেতনতা এবং মাঝে কতগুলো ইভেন্ট চলে গেছে যেগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি, সে সমস্ত কারণে হয়তোবা আমরা এই সংক্রমণ রেটটা আমরা দেখছি। বাট আমি দৃঢ়ভাবে ধারণা করছি যে এটা বহুলাংশে কমে আসবে। এখন বস্তুত অর্থে আমাদের দেশের বর্তমান অবস্থা যেটি, সেটি মানুষের মধ্যে সচেতনতা নাই বললেই চলে। জি আপনি যদি ঢাকার বাইরে যান, মাস্ক ব্যবহার করা, আপনি দেখবেন এটি সাধারণ একটি অবস্থা বিরাজ করছে। মানুষ মাস্ক ব্যবহার সেখানে করছে না। ঢাকা শহরেও এখন যেভাবে মানুষ মাস্ক ব্যবহার না করে রাস্তায় বের হচ্ছে, এটিকেও সচেতনতা কোনোভাবে বলা যায় না। এই সমস্ত বিবেচনায় সংক্রমণ আমার তো ধারণা আরো বেশি হওয়ারই কথা ছিল, আর সেটি অনেকটাই আমাদের নিয়ন্ত্রণের মধ্যে আছে। তবে এটাও সত্য, আমাদের টেস্ট যেটি, সেটি আমরা উল্লেখযোগ্য হারে আমরা টেস্ট করতে পারছি না, বা মানুষ আক্রান্ত হলে পরে মানুষ নিজের ঘরেই থাকছে, ঘর থেকে গিয়ে টেস্ট করবে এরকম আমি ব্যক্তিগতভাবে বহুজনকে জানি, যারা জানছে সে করোনা আক্রান্ত, তার সব ধরনের সিমটম আছে, কিন্তু শেষ পর্যন্ত ঘরেই থাকছে এবং ঘরে থেকে ডাক্তারের পরামর্শ নিয়ে যে ধরনের চিকিৎসা নেওয়া প্রয়োজন সে সমস্ত চিকিৎসা নিয়ে ভালো হচ্ছে। এই সমস্ত কারণে আমরা ওই সংক্রমণ আরো হয়তো বা টেস্ট বাড়ালে পরে মানুষ যদি যেত, তাহলে আরো বেশি দেখতে পারতাম। আমাদের দেশে যে মৃত্যুর যে রেট, সেটাও কিন্তু পৃথিবীর অন্যান্য দেশের তুলনায়, বিশেষ করে উন্নত দেশগুলোর তুলনায় সেটিও বহুলাংশে কম। তো এখন ভবিষ্যৎ তো ভবিষ্যতেই বলে দিবে, তবে প্রত্যেকটার একটা এই ধরনের অতীতেও দেখা গেছে যে একটা ন্যাচারাল ডেথ আছে, ন্যাচারাল ডিকে আছে। আমার মনে হয় করোনারও একটা ন্যাচারাল ডিকের দিকে, এটি আমাদের যে বিভিন্ন কার্যক্রমের কারণে অনেকটা সেরকম একটা ন্যাচারাল দিকের দিকে করোনা যাচ্ছে, এবং দীর্ঘদিন যাবৎ আমরা যে পিকটা বা যে ফ্ল্যাট অবস্থা অফ দ্য পিক যেটি আমরা লক্ষ্য করছি, পিকের এই ফ্ল্যাট অবস্থা কিন্তু সেটাই বোঝে। আরেকটা বিষয় হলো, আক্রান্ত হলে মৃত্যুর সংখ্যা বাড়তো হসপিটালে, যারা খারাপ অবস্থা তারা তো একটা পর্যায়ে হসপিটাল যাচ্ছে, তো সেখান থেকেও বোঝা যায় কিন্তু এখন আক্রান্তের সংখ্যা কিন্তু খুব যে বেশি বাড়ছে সেরকম নয়। তো আশা করি আমরা নিকট ভবিষ্যতে দেখতে পাবো। অন্যদিকে রাশিয়া তো বলছে তারা এর ভ্যাকসিনটা তারা নিয়ে আসছে, এবং অক্টোবর মাসে এর ম্যাস যে ব্যবহার সেটা করা হবে, এবং সেখানকার একজন দায়িত্বশীল ব্যক্তি বলছে স্পুটনিক যেমন চাঁদের দেশে যাওয়ার পরে মার্কিন যুক্তরাষ্ট্র দেখে অবাক হয়েছে, এখনো করোনা পৃথিবীতে, রাশিয়া করোনা ভ্যাকসিন পৃথিবীতে এনে মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশকে অবাক করে দিবে। এইটি হলো তাদের সাহসের কথা। আর সেই জন্য আমরা নিজেও খুবই খুশি যে রাশিয়া আমাদের বন্ধুপ্রতিম একটি দেশ, তারা যদি এটা প্রকৃত অর্থে প্রোডাকশনে নিতে পারে, তাহলে পরে মাস প্রোডাকশনে নিতে পারে, তাহলে পরে আমরাও হয়তো বা নিকট ভবিষ্যতে আমরাও এই ভ্যাকসিনটি পাবো, এবং আমাদের দেশও সংক্রমণ থেকে শুরু করে এই করোনার যে প্রত্যাশাটা আমরা করছি যে একটা ভ্যাকসিন আসুক এবং আমরা স্বাভাবিক জীবনে ফিরে যাব, সেরকম হয়তো বা প্রত্যাশা আগামী বছরের কোনো একটা সময়ে আমরা পাচ্ছি। অন্যদিকে আবার অনেকে হতাশা করছে, বিশেষ করে হতাশ করে দিচ্ছেন আমাদেরকে যে ভ্যাকসিন আসে কিনা সেটি নিয়ে সন্দেহ আছে।
আবার আসলে পরে তার কার্যকারিতা কতটুকু হবে সেটি নিয়েও সন্দেহ আছে। আমি আমার বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি শিক্ষকদের সাথে কথা বলেছি, তারা বলছেন ভ্যাকসিন যদি আসেও সেই ভ্যাকসিনের আবার খুব দ্রুত গতিতে সেই ভ্যাকসিনের আপগ্রেডেশনের প্রয়োজন হবে, পরিবর্তন খুব দ্রুত গতিতে প্রয়োজন হবে। তো সেই ভ্যাকসিন মানুষের দেহে কতটুকু সঠিক ফলাফল দিবে এই করোনার সংক্রমণ রোধে বা করোনাকে অ্যান্টিবডি তৈরি করার জন্য বা যেভাবে হোক, সেখানে কতটুকু ফল পাবো সেটা নিয়েও সন্দেহ আছে। সেক্ষেত্রে নিশ্চয় পরীক্ষা যাই হোক, নিরীক্ষার প্রয়োজন রয়েছে। পরীক্ষার তো প্রত্যেকটি ভ্যাকসিনের তো বিভিন্ন ধরনের ভার্সন থাকে, তো পরীক্ষা নিরীক্ষার তো প্রয়োজন আছেই, এবং পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়েই ভ্যাকসিন পৃথিবীতে আসছে। যে আপনার কাছে পরীক্ষা ফিরবো আমরা। নিরীক্ষার পরও, মানব দেহে প্রয়োগ করার পরও আরো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন থাকে। আজিজ ভাই নিশ্চয়ই সেখানে সংযোজন করতে পারবে না। যে আপনার কাছে ফিরবো, রেজওয়ানুল হক রাজা, সাউথ এশিয়ান নেটওয়ার্কের একটি জরিপে আমরা আজকে দেখলাম যে 88% ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী তারা আসলে দুর্নীতিকে তাদের ব্যবসার প্রধান অন্তরায় হিসেবে চিহ্নিত করেছেন। দুর্নীতি অনিয়ম কিন্তু হচ্ছে, কিন্তু সেই হিসেবে আসলে এসব দুর্নীতি অনিয়ম রোধ কিংবা দুর্নীতি অনিয়মকে অনুৎসাহিত করার আসলে কি উপায় হতে পারে, আপনার কাছে কি মনে হয়? কি ক্ষুদ্র ব্যবসায়ীদের কথা বলেছে? ক্ষুদ্র ব্যবসায়ী, বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা তারা তাদের এই জরিপে অংশ নিয়েছেন। দেখুন, দুর্নীতি নিয়ে কথা শুধুমাত্র দুর্নীতির বিষয়টা ব্যবসায়ীদের মধ্যেই বা সীমাবদ্ধ কেন থাকবে? দুর্নীতি সাউথ এশিয়ার কথা যদি পার্টিকুলারলি বলেন, এটা আমরা এখানে যারা আছি বা যারা শুনছেন তারা সবাই জানি যে সাউথ এশিয়ার দেশগুলিতে দুর্নীতি মনে হয় একটু বেশি হয় আর কি আমাদের এই এলাকাতে। এবং এই দুর্নীতি আমাদের দেশেও দুর্নীতি এমন সর্বব্যাপী, সর্বগ্রাসী, যে এখন সেটি দুর্নীতি একটি নিয়মে পরিণত হয়েছে। এটি একটা সিস্টেমে দাঁড়িয়েছে। আপনি কোনো কিছু করতে চাইলে, কোনো কাজ করতে চাইলে, কেউ এটাকে স্পিড মানি বলেন, কেউ কি বলে, নানানভাবে আখ্যায়িত করা হয়। এবং মানুষও বুঝে গেছে যে আপনি যদি কাজটা করতে হয় তাহলে আমাকে কিছু টাকা খরচ করতে হবে। এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যে অ্যানুয়াল রিপোর্ট, সেটি তো সেখানে যদি আমরা আমাদের অবস্থান দেখি, তাহলে তো যে আমরা খুব বেশি উন্নতি করেছি তা না। হয়তো আমরা এক সময় পরপর 5 বছর 1 নম্বরে ছিলাম, সেখান থেকে একটু সরে আসছি, কিছুটা স্লাইটলি ইমপ্রুভমেন্ট হয়েছে, কিন্তু আশাপ্রদ না। এই ধরনের উন্নয়নশীল বা অনুন্নত দেশগুলোতে দুর্নীতি তো ইজ এ মাস্ট। তো তার বিরুদ্ধে আমরা তো কথা প্রায় শুনি, নানা ধরনের কথা শুনি, কিছু কিছু ব্যবস্থাও নেওয়া হয়। ধরুন এই যে আপনি যদি মাননীয় প্রধানমন্ত্রীর একটি কথা আমরা প্রায় শুনে বলেছেন, তিনি, এটা আমাদের মনে আছে, তিনি বলেছেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধির একটা অন্যতম যুক্তি তিনি দেখিয়েছিলেন, যে বলেছিলেন যে এত বেতন আমরা বাড়িয়েছি, আশা করি দুর্নীতি কমে যাবে, সরকারি কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি করার প্রয়োজন হবে না। কিন্তু বাস্তবিক কি সেটা হয়েছে? সরকারি অফিস আদালতে গিয়ে কি মানুষ স্বচ্ছন্দে কাজ করতে পারছে, বা তার যে সেবাটাতে পাওয়ার কথা সেটা কি পাচ্ছে? কোনো পরিবর্তন অ্যাপারেন্টলি হয় নাই। কিন্তু মাঝখান দিয়ে যে উদ্দেশ্যে কাজটা করা হলো সেটি কিন্তু, এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা যে পরিমাণ এই সরকার বাড়িয়েছে সেটি বাংলাদেশের ইতিহাসে নাই, কিন্তু পরিস্থিতির কিন্তু উন্নতি হয় নাই। সো ব্যবসা বাণিজ্যের কথা যদি আপনি বলেন, ছোট ব্যবসা, বড় ব্যবসা, সবখানে, বিশেষ করে ব্যবসা তো ধরেন একটা পার্টিকুলার সেকশন ব্যবসা করে, কিন্তু মানুষ যে তার যে বিভিন্ন সেক্টরের যে সার্ভিসগুলি পাওয়ার কথা, সেই সার্ভিসগুলি পেতে যেটি রাষ্ট্রের দায়িত্ব মানুষকে সেই সার্ভিস দেওয়া, আপনি গ্যাস বলেন, আপনি পানি বলেন, আপনি ইলেকট্রিসিটি বলেন, এই সমস্ত বিষয়গুলিতেও মানুষকে এত বেশি ভোগান্তি সৃষ্টি হয়। আপনি দেখলেন কয়েকদিন আগে করোনার মধ্যে মানুষজন ভুতুরে অদ্ভুত ধরনের বিদ্যুৎ বিল পেল। জি। এবং কি সলিউশন দিল বিদ্যুৎ বিভাগ? বললো যে পরের মাসে অ্যাডজাস্ট করা হবে। কিভাবে অ্যাডজাস্ট হয় নোবডি নোজ। শেষ পর্যন্ত কি বেরোলো? বিদ্যুৎ একটি বিতরণ কোম্পানি কর্মকর্তা নির্দেশেই বাড়তি বিল করা হয়েছে। এই হলো আমাদের অবস্থা। তো দুর্নীতি আসলে সবখানেই আছে। এটার জন্য আসলে মানুষের, এই যে করোনা নিয়ে আমরা আলাপ করি না, করোনা দূর করতে হলে সবচেয়ে বড় ওষুধ ছিল মানুষের সচেতনতা। অ্যাটলিস্ট মানুষ যদি মাস্ক পরতো, যেটি প্রফেসর মাকসুদ কামাল বলতেন, আমরা যদি ঠিকমতো মাস্কটা পরতাম,
তাহলে কিন্তু অনেকখানি সুরক্ষিত থাকতাম আমরা। আমরা সেটাতে করি নাই। তো এইভাবেই মানুষের মধ্যে সচেতনতা, দুর্নীতি বিরোধী একটি প্রবল প্রতিরোধ বা সে ধরনের মানসিকতা তৈরি না হওয়া পর্যন্ত এই দুর্নীতি কোনোভাবেই দূর করা সম্ভব না। বরং এখন আমাদের মধ্যে কোনটা কাজ করছে, আমরা পারলে নিজেরাই, যখনই নিজেরা যেখানে সুযোগ পাই সেখান থেকে নিজেরাই পারলে একটুখানি দুর্নীতি করে ফেলি। এটা আমাদের টেন্ডেন্সি। এর বিরুদ্ধে যে ধরনের জেহাদ বা যে ধরনের স্ট্রং একটা কমিটমেন্ট থাকা দরকার, সেটি মাননীয় প্রধানমন্ত্রী একমাত্র তার কিছু কিছু ঘোষণা থেকে আমরা যা পাই, কিন্তু অন্যান্য কোনো জায়গা থেকে কিন্তু সেভাবে পাই না। বরং প্রতিবার ব্যবসা বাণিজ্যের যে হাল আমরা দেখি, তাতে খুব বেশি আশাবাদী হতে পারছি না। জি, আপনার কাছে ফিরবো আমরা। ডাক্তার আব্দুল আজিজ, আমরা আবারও একটু করোনা প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই, কারণ যে বিষয়টি দেখলাম যে রাশিয়া 12ই আগস্ট একটি ভ্যাকসিন বাজারে আনার একটি ঘোষণা দিয়েছেন। এর সম্ভাব্যতা বা বাস্তবতা কতটুকু বলে আপনি মনে করেন, বা আপনি কি জানেন আসলে একটু যদি আমাদের জানাতেন সংক্ষেপে, যদি একটু বলেন, আমাদের সময় একদম শেষ পর্যায়ে। দেখুন, এই ভ্যাকসিন নিয়ে আসলে WHO এখনো তাদের পজিশন ক্লিয়ার না, এবং বিভিন্ন দেশ ভ্যাকসিন আবিষ্কার করার কথা বলেছে, তারা বিভিন্ন ট্রায়ালও চলছে। এখন আমরা অনেকে আশাবাদী, মাকসুদ কামাল ভাই আশাবাদী যে রাশিয়া বন্ধ প্রতিম দেশ আমাদের দেশে আসবে। দেখুন, এই ভ্যাকসিন আমাদের দেশে যদি আসেও এই বছর না সামনের বছর হয়তো আসবে, কিন্তু এই রাশিয়ার ভ্যাকসিনের কথা যদি দেখেন, রাশিয়ার ভ্যাকসিন ওদের দেশের যে টাইপ অফ ভাইরাস তার উপর ভিত্তি করে তারা ভ্যাকসিনটা তৈরি করলো। আমাদের দেশের ভাইরাস কিংবা মিউটেশনে তাদের কোন অবস্থানে আছে, আমাদের দেশের ভাইরাসের কি অবস্থান, এগুলা ওই ভ্যাকসিন অ্যাডজাস্ট হবে কিনা দেখার ব্যাপার আছে। আবার ভ্যাকসিনের কার্যকারিতা কতদিন থাকবে, যেমন আমাদের দেশে অনেক ভ্যাকসিন আছে যে কোনোটা আছে লাইফ লং, কোনোটা আছে 1 বছর 2 বছর 3 বছর এরকম দিতে হয়। আবার বুস্টার ডোজও লাগে অনেকগুলো আছে। এখন এইগুলো আসলে খুব আপেক্ষিক ব্যাপার, কখন কি হবে। ভ্যাকসিন নিয়ে আমরা এখনো আশাবাদী হওয়ার খুব একটা অবস্থা দেখছি না সারা ওয়ার্ল্ডে। এই জন্য WHO বিতর্কিত। WHO মনে করে যে এখন আসলে ভ্যাকসিনের চেয়ে বড় জিনিস হলো, রাজা ভাই যেটা বলবো, সচেতনতা। জি, আমরা আসলে সচেতন হলেই হবে। তবে আমরা একটু আগে যেটা মাকসুদ কামাল ভাই বললো যে আমরা সংক্রমণের কথা যেটা বলছি, এটা একটু আমি বলতে চাই। আমরা যদি গত কয়েক মাসের কথা দেখি, জুন মাসে হলো সংক্রমণের সংখ্যা সবচেয়ে বেশি, মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। জুন মাসের সংক্রমণ 1,45,000-এর একটু উপরে ছিল, এবং মৃত্যু ছিল 1230 জন। আবার জুলাই মাসে এসে সংক্রমণ 89,000 আসলো, এবং মৃত্যুর আসলো 1201 জন। এই জুলাই মাস থেকে আস্তে আস্তে কমতে শুরু করেছে। পিকটা কিন্তু আমাদের জুন মাসটাই। আর এখন যে আমরা সংক্রমণের কথা কম বলছি, সেটা আসলে দ্বিতীয় তৃতীয় বা যেটা টেস্ট করা হতো, সেই টেস্টটা করা হচ্ছে না। আমাদের সময় একদম শেষ পর্যায়ে চলে এসেছে। আমি এই বিষয় নিয়ে আপনার কাছে আরো একবার আমি আসবো। জি, আমি আরো একবার আসবো আপনার কাছে। অধ্যাপক ডক্টর মাকসুদ কামাল, আপনার কাছে আসলে শেষ প্রশ্ন হচ্ছে যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বে আছেন। শিক্ষা প্রতিষ্ঠান আসলে দীর্ঘদিন বন্ধ রয়েছে, এর মধ্যেও আপনার অনলাইন ক্লাস, তো নিশ্চয়ই শিক্ষার্থীদের যে ক্ষতি সেটি পোষানোর চেষ্টা করছেন অনলাইন ক্লাসের মাধ্যমে। সামনে সেশন জটেও পড়ছেন শিক্ষার্থীরা। এসব ক্ষতি পোষাতে আসলে কোনো বিকল্প চিন্তা আপনাদের রয়েছে কিনা, সংক্ষেপে যদি 1 মিনিটে শেষ করেন স্যার। আমরা তো অনলাইন ক্লাসে আছি এবং শিক্ষার্থীদেরকে পাঠদান সেখানে করছি। প্র্যাকটিক্যাল ক্লাসগুলো, বিশেষ করে আমাদের বিজ্ঞান অনুষদের 32টি ডিপার্টমেন্ট আছে এবং বিজ্ঞান অনুষদের আছে 4টি ইনস্টিটিউট আছে, এগুলোতে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো হয়, সেগুলো আমাদের করা সম্ভব হচ্ছে না। অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা একটু এগিয়ে থাকলাম, এবং বিশ্ববিদ্যালয় খোলার পরে আমরা যেটি করব সেটি হলো আমাদের যে সাপ্তাহিক ছুটি আছে সেই ছুটিকে আমরা সংকুচিত করব, বাৎসরিক ছুটি সংকুচিত করব, পাশাপাশি ক্লাসের সংখ্যা আমরা বাড়াবো। এতে করে আমরা চাইবো যে শিক্ষার্থীদের যাতে করে যে অনির্ধারিত বন্ধের কারণে যে সেশন জটের আশঙ্কা আছে সেটাকে কমিয়ে নিয়ে আসতে। এবং আমি যেহেতু উপাচার্য শিক্ষা, দায়িত্বটি আমার উপরে, যাতে করে সেশন জটটি কমিয়ে নিয়ে আসা যায়, সেই জন্য আমরা একটা স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিউরও আমরা তৈরি করার পথে, যে বিশ্ববিদ্যালয় যখন আমরা খুলবো, খোলার ধরনটি কি হবে, সেখানে কি সব ছাত্রকে শিক্ষার্থীকে একসাথে নিয়ে আসবো, নাকি যারা মাস্টার্সের পরীক্ষার্থী, যারা অনার্সের শেষ বর্ষের
পরীক্ষার্থী তাদেরকে নিয়ে আসবো, এই ধরনের একটা এসওপি আমরা তৈরি করার পথে। এবং পাশাপাশি আমরা যেটা যদি অ্যানুয়াল সিস্টেমে সেটা কি আমরা 12 মাসে রাখবো নাকি 10 মাসে রাখবো, সেমিস্টার সিস্টেম আমরা সেটি 6 মাসের জায়গায় আমরা 5 মাসে করে নিয়ে আসতে পারি। এইভাবে করে নিয়ে এসে আমরা অধিক সংখ্যক ক্লাস নিয়ে আমরা চাইবো শিক্ষার্থীদের এই যে সেশন জট, এই সেশন জট থেকে যেন আমরা শিক্ষার্থীদেরকে মুক্তি দিতে পারি। পাশাপাশি তাদের সিলেবাসটিও আমরা কভার করবো। এর অর্থ এই নয় শিক্ষার্থীদেরকে কম পড়েই আমরা ডিগ্রি দিব, আমরা সেশন জটটিও আমরা কমিয়ে নিয়ে আসার চেষ্টা করব। এবং আমার ধারণা আমাদের শিক্ষার্থীদের ইতিমধ্যে অনলাইন ক্লাসের মধ্যে দিয়ে সেই মানসিকতাটাও আমরা শিক্ষার্থীদের মধ্যে প্রস্তুত করতে পেরেছি। জি স্যার, আমাদের সময় একদম শেষ পর্যায়ে। রেজানুল হক রাজা, আপনার কাছে আসছে যে আমরা করোনার সংকট এবং একই সাথে বন্যার যে সংকট সেটি মোকাবেলা করে আসলে আমাদেরকে এগিয়ে যেতে হচ্ছে, আপনার শেষ মন্তব্য জানতে চাই এসব ক্ষেত্রে। দেখুন, বন্যার ব্যাপারে রংপুর থেকে মাহবুব রহমান ভাই যেটা বললেন সেটা সত্য। বন্যার পরবর্তীকালে এখন ভাঙনটা অনেক তীব্র থেকে তীব্রতর হচ্ছে প্রতিদিন। বন্যার পানি যখন কমতে থাকে তখন ভাঙন বাড়ে। সেটি বাংলাদেশের অভিজ্ঞতা আছে, সরকারের বা মানুষেরও সেই ধরনের সহনশীলতা আছে বা এই ধরনের অভ্যস্ততা আছে, সেটি হয়তো কাটিয়ে ওঠা সম্ভব হবে। আর করোনার ব্যাপারটা আমি মনে করি যে এটি আসলে একটু মিস্টেরিয়াস। আমরা এখন দেখেন আজকে টেস্টও কম হয়েছে, আক্রান্ত সংখ্যা কম হয়েছে, কিন্তু মৃত্যু কিন্তু দেখেন 32 জন, মৃত্যুর সংখ্যা কিন্তু 30 থেকে 25-এর মধ্যে ওঠানামা করছে। এটি একটি অ্যালার্মিং। সব মিলিয়ে আমার মনে হচ্ছে যে আমরা বোধহয় কোনো একটা কিছু একটা দেখানোর চেষ্টা করছি যে আমাদের এখানে সংক্রমণ কম হচ্ছে। অ্যাকচুয়ালি টেস্ট যদি ফ্রিকোয়েন্টলি আমরা না করি তাহলে কিন্তু প্রকৃত অবস্থাটা বোঝা যাবে না। সেই দিকটাতে কিছুটা ঘাটতি আমাদের রয়ে গেছে। আমরা টেস্টও কম করেছি। আপনারা দেখেন মানুষ হাসপাতালে কেন যাচ্ছে না, টেস্ট করতে কেন যাচ্ছে না? কারণ তাদের অভিজ্ঞতা খুব ভালো না। সেটি কোনো আত্মবিশ্বাস বা আত্মতুষ্টির কারণ হতে পারে না। জি, ধন্যবাদ ডক্টর আব্দুল আজিজ। আপনার কাছে আসলে শেষ প্রশ্ন হচ্ছে যে প্রায় 3 লাখের পথে হাঁটছে সংক্রমণ বাংলাদেশ, আপনার শেষ মন্তব্য যদি 30 সেকেন্ডে শেষ করেন। এখন আমার মনে হয় যে সংক্রমণ আসলে কমে আসছে এবং সুস্থতার হার কিন্তু আগে ছিল 38 থেকে 42, এখন কিন্তু সুস্থতার হার 57-এর উপরে চলে গেছে। মৃত্যুর হারটা আমরা আপাতত দেখছি বেশি, আসলে বেশি না। এটা সংক্রমণ কতজন হয়েছে সেটা গাণিতিক হারে আসবে, সেই জন্য মনে হচ্ছে মানে মৃত্যুর রেটটা বেশি, কিন্তু আসলে গাণিতিক হারে এটা আসবে না। শনাক্তের হার বেশি বলছি। আমরা যদি দ্বিতীয় তৃতীয়বার যারা পরীক্ষা করে এরা যদি 1000ও ধরি, তাহলে 1000 যদি এই সংক্রমণের সাথে অ্যাড হয় তাহলে শনাক্তের হার কিন্তু অনেক কমে আসবে। সব মিলিয়ে আমরা একটু করোনা পরিস্থিতি উন্নতির দিকেই যাচ্ছে। জি, আমরা মাহবুব রহমান আপনার কাছে আসতে চাই একদম 20 সেকেন্ডে যদি বলতে চান আপনি যে পানিবাহিত রোগের ঝুঁকি রয়েছে বন্যা এবং রংপুরে আমরা দেখছি যে করোনা সংক্রমণের হার বাংলাদেশে সবচেয়ে কম। একদম 20 সেকেন্ডে যদি শেষ করেন, আপনার মন্তব্য দিয়ে শেষ করব। এখানে আমি মনে করি যে করোনা সংক্রমণের হার কম, এই যুক্তির সাথে যেহেতু আমি টেস্ট কম করতেছি সেহেতু আমি সংক্রমণের হার কম পাচ্ছি। আমি যদি টেস্ট বাড়িয়ে দিই তাহলে কিন্তু সংক্রমণের হারটাও বাড়ে। এখানে কোনো তুষ্টির কোনো বিষয় আমি মনে করি না যে এখানে করোনা আমরা মোকাবেলা করে দিচ্ছি, করোনা আমরা বিরোধ করে দিচ্ছি, করোনা আমাদের শেষ করতে হবে। জি, অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর ASM মাকসুদ কামাল এবং রেজানুল হক রাজা, এবং আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ডক্টর আব্দুল আজিজ এবং রংপুর থেকে মাহবুব রহমান। আপনাদের 4 জনকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় একেবারেই কম থাকার কারণে আপনাদেরকে সেভাবে সময় দিতে পারিনি। প্রিয় দর্শক, মহামারী কালে এখনও অনেকে মানছেন না সতর্কতা। আপনার সামান্য অসতর্কতায় কারণ হয়ে উঠতে পারে বড় কোনো ক্ষতির। তাই বাঁচতে ও বাঁচাতে ব্যবহার করুন মাস্ক, মেনে চলুন স্বাস্থ্যবিধি। আজ এ পর্যন্তই। একই সময় আগামীকাল আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।